বঙ্গভবনের বিশাল দরবার হল, জমকালো লাল গালিচা আর চারপাশের গাম্ভীর্য সব মিলিয়ে এক রাজকীয় পরিবেশ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের রক্তঘাম ঝরানো পথ পেরিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবনে পা রাখলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একজন পরিচ্ছন্ন রাজনীতিক যখন রাজপথ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হন, তখন দেশের সবাই এক আশার আলো দেখতে পান। নানা মাধ্যমে শুভেচ্ছার বন্যা বলে দিচ্ছে নতুন রাষ্ট্রপতিকে ঘিরে মানুষের প্রত্যাশার পারদটা কত উঁচুতে। কিন্তু ঝলমলে এই রাজ মুকুটের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন সাংবিধানিক বাস্তবতার গল্প। সেই গল্পই বলবো আজ। দর্শক, আমাদের দেশের রাষ্ট্রপতির পদটিকে অনেক সময় প্রতীকী রাজমুকুট বলা চলে। মর্যাদা তিনি পুরোটাই পান। রাষ্ট্রপ্রধানের আসনে বসে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের ব্যাজও তার বুকে থাকে, কিন্তু শাসনের চাবুকটি আসলে থাকে প্রধানমন্ত্রীর হাতে। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রে ফেরার পর থেকেই রাষ্ট্রপতির হাত পা কার্যত বেঁধে ফেলা হয়েছে। বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদগুলো খেয়াল করলে এই সীমাবদ্ধতার ছবিটা একদম পরিষ্কার হয়ে ওঠে। সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। কিন্তু নিয়ম শুধু কাগজে কলমেই। এরপর নির্বাচন কমিশনার, অ্যাটর্নি জেনারেল, নিয়ন্ত্রক ও মহাহিসাব নিরীক্ষক কিংবা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত নিয়োগ, সব সিদ্ধান্তেই রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর দেওয়া তালিকায় সই করতে হয়। এমনকি সংসদে কোনো বিল পাশ হয়ে আসার পর রাষ্ট্রপতি যদি তাতে রাজি না হয়ে ফেরতও পাঠান, আর সংসদ যদি সেটি পরিবর্তন ছাড়া আবার পাশ করিয়ে দেয়, তবে তার হাত একদম বাঁধা। সই করা ছাড়া উপায় থাকে না। আদালতের সাজা মওকুফ করা বা দেশে জরুরি অবস্থা জারি করার মতো বড় সিদ্ধান্তেও তাকে নির্বাহী বিভাগের অর্থাৎ প্রধানমন্ত্রীর লিখিত সিদ্ধান্তের ওপর ভর করতে হয়। সংবিধানের এই কড়া বাঁধনের কারণেই বিশ্লেষকরা বলেন, এই পদে বসে নিজে থেকে বিশাল কিছু ভালো বা মন্দ করার স্বাধীন ক্ষমতা রাষ্ট্রপতির নেই। কারণ সিদ্ধান্ত নেওয়ার আসল কলকাঠি তো অন্য জায়গায়। তবে আইন আর সংবিধান ক্ষমতার সীমান্ত বেঁধে দিলেও মানুষের মনের প্রত্যাশাকে কি আর সীমারেখায় আটকে রাখা যায়? মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবন, সংকটের দিনে দলকে ধরে রাখার অভিজ্ঞতা এবং বিরোধী দলগুলোর কাছে তার যে পরিচ্ছন্ন ভাবমূর্তি, তা তাকে এক অনন্য উচ্চতায় বসিয়েছে। আইন হয়তো তাকে নির্দেশ জারির বড় ক্ষমতা দেয়নি, কিন্তু তার রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে এক বিশাল নৈতিক শক্তি দিয়েছে। বিশ্লেষকদের মতে, দেশ যখন কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকটে পড়বে, তখন রাষ্ট্রপতি কোনো প্রশাসনিক হুকুম দিতে না পারলেও বঙ্গভবনে সব রাজনৈতিক দলকে ডেকে মুখোমুখি বসিয়ে আলোচনার টেবিল তৈরি করতে পারেন। সরকারি ও বিরোধী পক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে দেশের ক্রান্তি লগ্নে একজন প্রকৃত অভিভাবক হিসেবে আলো ছড়াতে পারেন। এখন প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি রাষ্ট্রপতির ক্ষমতার সমীকরণে কোনো পরিবর্তন আসবে? রাষ্ট্রপতির এই হাত পা বাঁধা অবস্থা কি চিরকাল এমনই থাকবে? এখানেই উঠে আসছে ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আলাপ। দীর্ঘদিন ধরে একচ্ছত্র ক্ষমতার যে কেন্দ্রবিন্দু তৈরি হয়েছিল, সেটিকে ভেঙে ক্ষমতার ভারসাম্য আনার জন্য এই সংস্কারের উদ্যোগ। প্রস্তাব উঠেছে, ভবিষ্যতের স্বৈরাচার ঠেকাতে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো দরকার। জুলাই সনদে প্রথমে সেনাপ্রধান থেকে শুরু করে ডজন খানেক গুরুত্বপূর্ণ সংস্থায় সরাসরি রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগের কথা উঠেছিল। তবে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ দর কষাকষির পর কিছুটা মধ্যপন্থা বেছে নেওয়া হয়। নতুন প্রস্তাব এবং বিএনপির নিজস্ব মতামত অনুযায়ী ভবিষ্যতে সংবিধান সংশোধন হলে জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল এবং আইন কমিশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় স্বাধীনভাবে নিয়োগ দেওয়ার ক্ষমতা পাবেন রাষ্ট্রপতি। সেখানে কাউকে প্রধানমন্ত্রীর অনুমতি নিতে হবে না। এছাড়া গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন এবং সংবিধানের বিতর্কিত ৭০ অনুচ্ছেদ সংস্কার করার প্রক্রিয়াও ভাবনায় রয়েছে, যাতে সংসদ সদস্যরা কিছুটা স্বাধীনভাবে মতামত বা ভোট দিতে পারেন। সব মিলিয়ে গল্পটা কিন্তু ক্ষমতার অঙ্কে গিয়েই ঠেকছে। মির্জা ফখরুল এমন এক সময় বঙ্গভবনে যাচ্ছেন যখন ক্ষমতার হাত বদল হয়েছে ঠিকই, কিন্তু সংবিধানের পুরনো কাঠামোর পুরোপুরি সংস্কার এখনো বাকি। একদিকে ক্ষমতার শক্ত সাংবিধানিক দেয়াল, অন্যদিকে কোটি মানুষের প্রত্যাশা। এই দুইয়ের মাঝামাঝি দাঁড়িয়ে বঙ্গভবনে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। ইতিহাস বলে, রাজ মুকুট যতই হালকা হোক, তা যিনি মাথায় পড়েন তার ব্যক্তিত্বই ঠিক করে দেয় সেই পদের আসল ওজন কতটুকু হবে।